তার বউর শেষ মুখটাও দেখতে দেয় নাই আলবিকে ইকরার পরিবার। আমার ইকরার শেষ মুখটা ইকরার পরিবার আমাকে দেখতে দেয়নি। তাই আলবিও যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটায় দিব, যে কাজটা তার স্ত্রী করছে। আমারও মনে হয় যে আমি যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারি। আলবি নয়, ইকরাই তার কাছে বারবার ডিভোর্স চাইতো। অনেক আগে থেকে আমার কাছে ডিভোর্স চাইতো, কিন্তু আমি কোনোদিনই ওকে ডিভোর্স দিতে চাইনি, তালাক দিতে চাইনি। আমার একটাই কথা ছিল যে আমি সংসার করব। আমি কোনোদিন ওর কাছে বলি নাই যে আমি ওকে ডিভোর্স দিব, আমি ডিভোর্স দিতে চাই। আমি অলওয়েজ ওর সাথে সংসারই করতে চাইছি। শুরু থেকেই আমাদের সম্পর্কের শুরু থেকেই অনেক সন্দেহপ্রবণ ছিল, আর এই সন্দেহ প্রবণতার কারণে আসলে আমাদের সম্পর্কটা বেশ টক্সিক হয়ে গেছিল। শেষবারের মতনে আলবিকে ভিডিও কল দেয় ইকলায়। ও আমাকে কল দিচ্ছে, আমি ফোনটা ধরছি। ধরার পর ও আমাকে বলছে যে আমার শেষবারের মতো দেখে না, আমার আর জীবনে কোনোদিন দেখবি না। তো ওর ওই কথাটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি খুব ঘাবড়ে গেছি, আমি ভয় পেয়ে গেছি যে নিশ্চয়ই কোনো একটা দুর্ঘটনা ঘটবে। সাথে সাথে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে কল দিচ্ছি যে ম্যাডাম পাগলামি করতেছে, ম্যাডাম রে তাড়াতাড়ি যা দেখ ম্যাডাম কি করতেছে, তাড়াতাড়ি পাগলামি করতেছে। একমাত্র ছোট সন্তান বারবার মা বলে ডাকতেছিল আর দরজা ধাক্কাইতেছিল, তারপরও কিন্তু তার মা তার ডাকে কোনো সাড়া দেয়নি। ছেলেটা রিজিক পর্যন্ত যে ওকে গেটে ধাক্কা দিচ্ছে, নক করছে, বলছে যে মা দরজা খুলো, মা দরজা খুলো। রিজিকের কণ্ঠস্বরটা কি ওর কানে যায় নাই? রিজিকের প্রতি কি ওর একটু মায়া কাজ করে নাই রিজিকের কথাটা শোনার পরে? আলবি বলতে আছে ইকরা একাই দুনিয়ার থেকে চলে যায়নি, তারও নাকি সঙ্গে করে নিয়ে গেছে। ইকরা মারা গেছে, ইকরা একা মারা যায়নি, ইকরার সাথে আমাকে নিয়ে গেছে। আমি এখন একটা জিন্দা লাশ। ইকরাকে হারিয়ে এখন তার একমাত্র বাঁচার সম্বল তার সন্তান রিজিক। ইকরা নাই, ওকে আর ফিরায় আনা কোনোদিন সম্ভব না। আমার কাছে এখন সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে রিজিকের জীবন। ভাই আলবি সবার কাছে হাত জোর করে বলতে আছে তার সন্তান রিজিকের জন্য হইল তারা বাঁচতে দেন, রিজিকের জন্য হইলেও আমারে বাঁচতে দেন, আমারে দেশে আসতে দেন। আপনি তো আপনার স্ত্রীকে সন্তানকে নিজের থেকেও বেশি ভালোবাসেন, আপনার স্ত্রীকে আপনি পছন্দ করে বিয়ে করছেন, এর কারণে তার প্রতি আপনার ভালোবাসাটা অনেক বেশি। তাই যেইভাবেই হোক সে আত্মহত্যা করছে, আপনি তো পারতেন শেষবারের মতনে তার মুখটা দেখতে। আচ্ছা, আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে, আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইমে ছিঁড়ে ফেলবেন। আমি চাই পারলে ওকে এখন মেরে ফেলবো। আমার ফোনে এত 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 থ্রেটস আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমার কাছে এমন ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টের বাইরে লোক রেডি করা আসছে, আমি যাওয়া মাত্রই দে উইল গোনা হিট মি, দে উইল গোনা কিল মি। আর প্রেমার সম্পর্ক আপনি একলা করেননি, আরো অনেক অনেক মানুষ কিন্তু করছে। প্রেমিকার জন্য কিন্তু প্রেমিক জীবনও দিতে পারে। এখন যদি আমিও মারা যাই, আমিও রিজিকের মার কাছে চলে যাই, রিজিকের কি হবে? আপনারা কি চান যে রিজিক তার বাবাকেও হারা? ও আপনি কারো কাছে শুনছেন আপনি দেশে আসলে আপনারা কেউ বোম মেরে মেরে ফেলবে না? আমরা চাই না আপনি চলে যান, আমরা চাই আপনি বাঁচেন। তাই আপনি এতটা ভালোবাসেন আপনার স্ত্রীকে, আপনি শেষবারের মতন তো তার মুখটা একটু দেখতে পারতেন বাংলাদেশে এসে, কারণ আপনি তো আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন, প্রেমের বন্ধনে জড়িয়ে তারে বিয়ে করছেন। তাই সেই জায়গায় দুনিয়া একদিকে যাইতে পারে আর তুমি তো তিলের গতিতে ছুটে আসতা বাংলাদেশে। আমি এমন কোন চেষ্টা বা প্রয়াস বাদ রাখি নাই যে নেপাল থেকে বাংলাদেশে যেন আসা যায়। বাংলাদেশ নেপাল ডিরেক্ট ফ্লাইট হোক ছিল না। আমি অনেকভাবে চেষ্টা করছি যে সামহাও বাংলাদেশে আমি ঢুকতে পারি কিনা, বাট ওই দিন যেদিনের ঘটনা, ওই দিন আমি কোনোভাবেই টিকিট ম্যানেজ করতে পারিনি। এটা হচ্ছে যেদিনের ঘটনা সেদিনের কথা বললাম। তাই যাই হোক, ইকরাপুর মতনে কেউই এমন ভুল করবেন না, কারণ সুইসাইড করলে যে সব কিছু সমাধান হয়ে যায় সেটা না। কারণ কিছু কিছু কার্যকলাপ বেঁচে থেকেও দেখাইতে হয়, দেখতে হয়। অনেক কষ্ট নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে জীবন। তাই কী হইলো ভাই সুইসাইড করে? কোনো কিছু সমাধান হইলো কি লাভ জীবন দিয়ে? ইকরাফু একটা জিনিসই বুঝে গেছে, আলবিকে সে কতটা ভালোবাসতো। আর আপনারা দেখলেন তো, তাই আপনারা কমেন্টে বলে যাবেন কার ভালোবাসার ভিতরে কমতির কারণে আজকে এই ঘটনা ঘটে।